আসসালামু আলাইকুম। ভূত বাংলাদেশের সিজন 2 এর দ্বিতীয় এপিসোডে দেশ এবং প্রবাসের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্যারিস এবং আমাদের সাথে আছে রাসেল ভাই। আপনাদের পাঠানো ঘটনার মধ্যে থেকে সেরা নির্বাচিত ঘটনাগুলো নিয়ে আজকে আমাদের এই এপিসোড। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক ভালো লাগবে এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। কথা না বাড়িয়ে আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যেতে চাই। আজকে প্রথমে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন রুবেল। তিনি ঘটনাটি পাঠিয়েছেন প্রবাস থেকে। ধন্যবাদ আপনাকে আমাদের কাছে এত সুন্দর একটি ঘটনা লিখে পাঠানোর জন্য। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের ঘটনা শুরু করতে চাই। চলে যাই আমরা আমাদের ঘটনায়। ঘটনাটি যেভাবে উনি লিখেছেন সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্যারিস ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন মসজিদের ইমাম। আমার সাথে ঘটে যাওয়া একটা রহস্যময় ঘটনা রয়েছে। জানি না ঘটনাটি কতটা ভয়ানক, কিন্তু আমার কাছে এর কোনো ব্যাখ্যা আজও মেলেনি। আমার কাছে যে ঘটনাটি রয়েছে সেটি আমি আপনাদের কাছে লিখে পাঠাচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল। আমি প্রথম মসজিদের চাকরি ছাড়ার পরে দ্বিতীয় মসজিদে আসার কোনো ধরনের প্ল্যানিং আমার ছিল না, কিন্তু যেহেতু সংসারের ঘানি টানতে হয় এবং আমার বড় ভাই তিনি কোনো ধরনের চাকরি বাকরি না করার কারণে আমাকে সংসারের ব্যয়ভার বহন করতে হতো, যার কারণে আমি বাচ্চাদের মক্তবে পড়ানোর কথা চিন্তা করলাম। মক্তবে পড়িয়ে যত টাকা পাওয়া যেত সেই টাকা দিয়ে আমি পরিবারের ভরণ পোষণ চালানোর চেষ্টা করতাম। প্রথম মসজিদের চাকরি ছাড়ার পরে আমি দ্বিতীয় কোনো মসজিদে ইমামতির জন্য চাকরি খুঁজতে লাগলাম এবং আমার সকল বন্ধুরা যেহেতু আলেম ছিল, তাই আমি তাদের কাছে বলে রাখলাম যাতে তারা এই রমজানে কোনো মসজিদে যদি ইমামতির কাজ করার সুযোগ থাকে সেখানে যত আমাকে একটা ইমামতির কাজ করার সুযোগ করে দেয়। এর মধ্যে কিছুদিন পরে আমার এক বন্ধু আমাকে নক করে এবং সে আমাকে বলে সে একটা মসজিদ পেয়েছে সেখানে ইমামতি করার জন্য। আমার চিন্তা ছিল যে আমি মসজিদে গিয়ে তারাবি পড়াতে চাই। সেই জায়গা থেকে আমি মসজিদের যে কমিটি আছে তাদের সাথে গিয়ে কথা বলি এবং মসজিদটা যে এলাকায় ছিল আমি সেই এলাকার নামটা বলতে চাচ্ছি না, কিন্তু মসজিদটা ছিল হাইওয়ের সাথে। আমি মসজিদে ঢোকার পরে কমিটির লোকজন আমার কাছে আজান শুনতে চান। আমি একটু হতভম্ব হয়ে যাই, কারণ আমি তো তারাবির নামাজ পড়াতে চাই। যাই হোক, আমি ভাবলাম যেহেতু সবাই আজান শুনতে চায় সেহেতু আমি আজান দিয়ে দিই। আজান শোনার পরে সবাই আমার আজানে মুগ্ধ হয়ে যায়। তখন সবাই বলে যাচ্ছে, ঠিক আছে তুমি এই মসজিদে তাহলে মুয়াজ্জিন হয়ে যাও। আসলে প্যারিস ভাই, আমার লাইফে মসজিদ নিয়ে এত ঘটনা ঘটে গিয়েছে, তারপরেও আমি আবার এই মসজিদে মুয়াজ্জিন হিসেবে ঢুকলাম। মসজিদটা আমার বাড়ি থেকে বেশ দূরে না, খানিকটা দূরে ছিল। মসজিদের চারপাশে দেয়াল দিয়ে ঢাকা ছিল। শুধু যে দিক থেকে মসজিদে প্রবেশ করা হয় সেই দিকটাতে খোলা ছিল এবং মসজিদে একটা ঘাট ছিল, যে ঘাটে সবাই অজু করতে পারত। মসজিদের পিছনে ছিল দুইটা কবর। তার একটু দূরে এলাকার লোকজন মিলে ওই মসজিদের পুরাতন ইমামের জন্য একটা জায়গা কিনে দেয় এবং সেখানে একটা বাড়ি করে দেয়। ওই বাড়িতে ওই আগের ইমাম তার পরিবার নিয়ে থাকতেন। বলে রাখা ভালো, আগের ইমামের বয়স প্রায় ৭৫ বছর হয়ে যাওয়ার কারণে তিনি ফজরের ওয়াক্তে নামাজ পড়াতে আসতে পারতেন না, যার কারণে বেশিরভাগ সময়ে আমাকে ফজরের আজান দিতে হতো এবং নামাজ পড়াতে হতো। যেহেতু মসজিদটা হাইওয়ের পাশে ছিল সেহেতু সেখানে খুব বেশি একটা মুসল্লি হতো না। রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কেউ থেমে নামাজ পড়তো তবে কিছু মুসল্লি হতো, তবে ওই মসজিদে ফজরের ওয়াক্তে নামাজে মুসল্লির সংখ্যা পাওয়া খুবই দুষ্কর ছিল। আর তাছাড়া মসজিদ কমিটির লোকজনও বেশিরভাগ সময়ে ওই মসজিদে আসতো না, কারণ ওই মসজিদটা লোকালয় থেকে একটু দূরে ছিল। যদি মসজিদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে হতো তাহলে মসজিদ কমিটির লোকরা মসজিদে আসতো এবং বেতন দেওয়ার সময় তারা আসতো। আমি যখন ওই মসজিদে যোগদান করি তখন ওখানে থাকার জন্য আমার কাপড় চোপড় নিয়ে আসি এবং মক্তবের বাচ্চা কাচ্চারা সকালবেলা আমার কাছে পড়তে আসতো। আমি আজান দেওয়ার জন্য সব সময় আমার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতাম। অ্যালার্ম দেওয়ার সময় ছিল ফজরের আজান থেকে ১৫ মিনিট পূর্বে,
যাতে অজু করে ফ্রেশ হয়ে আমি আজান দিতে পারি। একদিন মোবাইলে অ্যালার্ম বাজে। আমি পাক পবিত্র হওয়ার জন্য পুকুর ঘাটে যাই। পুকুর ঘাটে অজু করতে যাওয়ার সময় আমি লক্ষ্য করি যে মসজিদের পেছনের দিকে যে দুটো কবর রয়েছে সেখানে একজন লোক ফজরের ওয়াক্তে দাঁড়িয়ে কবর জিয়ারত করছে। আমার দেখে একটু অবাক লাগলো, কারণ ফজরের ওয়াক্তে কবর জিয়ারত করা যে কেমন একটা অদ্ভুত ব্যাপার। আর তাছাড়া এই এলাকার সচরাচর জামাতেও লোক পাওয়া যায় না, সেখানে এত ভোরে কেউ একজন এসে কবর জিয়ারত করছে দেখে আমার খুব অবাক লাগলো। আমি ভাবলাম হয়তো তিনি এলাকার কোনো স্থানীয় কেউ হবেন, হয়তো কবরটি তার কোনো আত্মীয় স্বজনের, তাই তিনি জিয়ারত করতে আসছেন। তারপর আমি অজু করে পেছনের দিকে ঘুরে তাকিয়ে দেখি লোকটি সেখানে নেই। জায়গাটাতে ঢুকতে গেলে পুকুরটা পার করে আসতে হয়, তাহলে যদি কেউ ওই জায়গা থেকে চলে যেতে চায় তাহলে তাকে পুকুর পার করে যেতে হবে, এবং সেটা আমার চোখে পড়ার কথা, কিন্তু আমি কাউকে পুকুর পার করে যেতে দেখিনি। আমি ভাবলাম তাহলে হয়তো বা উনি মসজিদের ভিতরে গিয়েছেন, কিন্তু আমি যখন মসজিদের ভিতরে ঢুকলাম তখন দেখলাম মসজিদের ভিতরে কেউ নেই। আসলে পেরেস ভাই, এত প্যারানর্মাল জিনিস আমার জীবনে ঘটেছে যে এগুলো নিয়ে আমি আসলে অনেক বিরক্ত হয়ে গিয়েছি। তাই এগুলো আমি কিছু মনে না করে আমি আমার কাজে মন দিই। এভাবেই আমার প্রথম দিন কাটে। এরপর দ্বিতীয় দিন আমি একইভাবে ওই লোকটাকে একই সময়ে কবর জিয়ারত করতে দেখি। তৃতীয় দিন ফজরের ওয়াক্তে অ্যালার্মের শব্দ শুনে আমার ঘুম ভাঙে। যেহেতু আমার এখন আজান দিতে হবে, তাই আমি বাইরে গিয়ে অজু করে আসার জন্য মসজিদের দরজা খুলে দেখতে পাই ওই ব্যক্তি ঠিক আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে, এবং সে আমাকে অনেক জোরে একটা সালাম দেয়। আমিও সালামের জবাব দেই এবং আমি তাকে বলি, আমি তো প্রায় সময় আপনাকে এখানে দেখি। এবং উনি বলে যে, হুজুর, আজকে আমাকে আমার কবরটা একটু জিয়ারত করিয়ে দিতে হবে আপনাকে, আপনার একটু আসতে হবে আমার সাথে। আমি তাকে বললাম, এখন তো ফজরের সময় হয়ে গেছে, আমরা নামাজ কালাম পড়ি তারপরে গিয়ে জিয়ারত করব। কিন্তু উনি বলল যে না, আপনাকে এখনই আমার সাথে আসতে হবে, আপনি পরে আজান দিয়েন। তখন আমি বললাম যে না ভাই, এখন যদি আমি আজান না দেই তাহলে এলাকার লোকজন আমাকে বলবে যে এখানে ফজরের ওয়াক্তে আজান হয়নি, এটা একটা দাগ উঠে যাবে, কথা উঠে যাবে। আমি চাই না এরকম কোনো কথা আমার বিরুদ্ধে উঠে যাক। যেহেতু মসজিদের সব দায়িত্ব আমার উপরে, আমি মুয়াজ্জিন, অতএব আমাকে আজান দিতেই হবে। তখন ওই ব্যক্তি বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আমি অজু করে মসজিদের ঘাটে যাওয়ার সময় পিছনের দিকে তাকিয়ে দেখলাম ওই ব্যক্তি সেখানে নেই। যাই হোক, আমি আজান দিলাম, নামাজ কালাম পড়ে ঘুমিয়ে পড়লাম। তো আশ্চর্যের ব্যাপার এই যে প্যারিস ভাই, একদিন না দুই দিন না, টানা 20 থেকে 25 দিন ঠিক একই সময়ে ওই ফজরের ওয়াক্তে ওই ব্যক্তি কবরগুলো জিয়ারত করতে থাকে, এবং প্রত্যেক দিন অজু করতে যাওয়ার সময় আমি সেটি দেখতে পাই, এবং একই জায়গায় একই প্রান্তে দাঁড়িয়ে ছবির মতো তিনি জিয়ারত করেন। মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় 1 মাস কেটে যায়। একদিন হঠাৎ করে অ্যালার্ম বাজার কিছু পূর্বেই আমার ঘুম ভেঙে যায়। আমার মনে হয় হয়তো এখনই অ্যালার্ম দেবে। বলে রাখা ভালো প্যারিস ভাই, আমরা যারা ফজরের আজান দেই আমাদের একটা অভ্যাসের মতো হয়ে যায়। সেই জায়গা থেকে আমি ভাবলাম হয়তো এমনিতেই আমার ঘুম ভেঙে গেছে, এখন আমাকে আজান দিতে হবে। আমি দরজাটা খুলে তখন আমি দেখতে পাই ওই ব্যক্তি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। প্যারিস ভাই, আমি কখনোই তার চেহারা ওভাবে সামনাসামনি দেখিনি। আমি তাকে পেছন দিক থেকে দেখেছি, তবে আমি এটা বলবো না যে ওনাকে দেখতে ভয়ঙ্কর ছিল। উনি দেখতে অনেক সুন্দর ছিল, ওনার হাত ছিল অনেক ফর্সা, ওনার চোখে সুরমা দেওয়া ছিল, এবং ওনার গঠন ছিল সবচেয়ে সুন্দর গঠন। খুবই সুন্দরভাবে আসছে এবং উনি আমাকে সালাম দিল। আমি সালাম গ্রহণ করলাম। এরপর উনি আমাকে একটা অনুরোধ করলো, এবং ওনার এই অনুরোধটা ছিল খুবই অদ্ভুত। উনি বলল উনি একটা লাশ নিয়ে এসেছে এবং সেই লাশটাকে জানাজা দিতে হবে। আমার প্রথম কথা হলো, এলাকায় তো কেউ আমাকে একটা মৃত্যুর খবর জানালো না, এমনকি
মসজিদের মাইক থেকেও কোনো ধরনের ঘোষণা দেওয়া হয়নি তাহলে এই লাশটা কার। কিন্তু কেউ যদি মারা যায় হয়তো তিনি ফজরের ওয়াক্ত পর্যন্ত লাশের জানাজার জন্য অপেক্ষা করবে, কিন্তু আপনি তো ফজরের সময় জানাজা দেওয়ার জন্য লাশ নিয়ে এসেছেন। কিন্তু ওনার কথা হলো লাশটা আমরা দুজন মিলেই জানাজা করব, তারপরে দাফন করব। দাফন করার সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা আছে, আপনার কিছুই করতে হবে না, আপনি শুধু জানাজা করে দেবেন। আমি বললাম যে না, এভাবে তো লাশের জানাজা পড়ানো যায় না, এরকম কোনো এখতিয়ার আমার নেই। আর তাছাড়া আপনি যদি কোথাও থেকে মার্ডার করে কাউকে নিয়ে আসেন সেটাও তো আমার জানা দরকার। আমি ভাবলাম যে উনি হয়তো আমার সাথে মিথ্যা কথা বলছে, সেখানে কোনো লাশ নেই। আমি দরজার বাইরে উঁকি মেরে দেখলাম যে না, আসলেই সেখানে কোনো লাশ নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কই আপনার লাশ কোথায়। তখন উনি আমাকে বলল যে আপনার সামনেই তো লাশ। তখন আমি দেখলাম মসজিদের সিঁড়ির 3টা স্টেপের পরে একটা লাশ পড়া। আমি বললাম যে না, এভাবে তো লাশের জানাজা পড়ানো যায় না, এরকম কোনো এখতিয়ার আমার নেই। অনেক সময় কোনো বাচ্চা মারা গেলে তাড়াতাড়ি দাফন করে দিতে চায়, সেক্ষেত্রে সাথে সাথে জানাজা পড়াই, কিন্তু এটা কোনো বাচ্চার লাশ ছিল না, এটা একটা বড় মানুষের লাশ ছিল। এবং এই লাশটা মসজিদের সিঁড়ির পুরোটা দখল করে পড়ে আছে। তখন আমি তাকে বললাম যে এই লাশের জানাজা আমি করাতে পারবো না, আর তাছাড়া দুজন মিলে জানাজা হয় কি না সেটাও আমি আপনাকে বলতে পারবো না। কিভাবে দুজন মিলে জানাজা হবে? তখন ওই ব্যক্তি আমাকে বলল, আপনি যদি জানাজা না পড়েন তাহলে এই লাশের চেহারা আপনাকে দেখতে হবে। তখন আমি বললাম যে না, আমি লাশের জানাজাও করব না, লাশের চেহারাও দেখব না। কিন্তু ভিতরে ভিতরে আমার ভয় কাজ করতে থাকে। তারপর আমি অজু করার জন্য যাই। অজু করে ফিরে এসে আমি দেখতে পাই ওই ব্যক্তি ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে, এবং আমি আসার সাথে সাথে তিনি আবার আমার সাথে এই জানাজা নিয়েই কথা বলতে শুরু করে। তিনি আমাকে খুব জোরাজুরি করতে লাগলেন। আমি ভাবলাম যে আমি দৌড় দিয়ে আমার রুমে ঢুকে যাব, কিন্তু আমি তো আমার রুম তালা মেরে এসেছি। আমি যদি দৌড় দিয়ে রুমে ঢুকতে যাই তখন তালা খুলতে খুলতে ওই ব্যক্তি পেছন থেকে এসে যদি আমাকে মেরে ফেলে, সেই ভয়ও আমার ভিতর কাজ করছিল। উঁচু করে আসতে আসতে আয়াতুল কুরসি পড়ে আমি আমার শরীরটাকে বন্ধ করে দেই, কিন্তু তারপরেও আমার অন্তরের মধ্য থেকে একটা ভয় থেকে যায়। তখন আমি একটা দৌড় মারার পরিকল্পনা করি। ওই ব্যক্তি আমাকে বলে ওঠে, কই যাবেন? এতক্ষণ আমি তার সাথে মাথা নিচু করে কথা বলছিলাম। এক পর্যায়ে আমি বিরক্ত হয়ে মাথা উপরে তোলার চেষ্টা করি, এবং আমি দেখতে পাই রাতের কালো আভা পরিষ্কার হয়ে সকাল হয়ে আসছে। তখন আমি দেখি আমার চারপাশে শুধু কবর আর কবর, চারপাশে উঁচু ঢিবির মতো কবর, এবং কবরগুলো পাথর দিয়ে শনাক্ত করা। আমি যে এলাকায় ছিলাম আমি সেই এলাকায় নেই। আমি দৌড় দিয়ে প্রত্যেকটা স্টেপ কবরের উপর পড়বে। দূরে আমি কিছু গাছপালা দেখতে পাচ্ছিলাম। এই এলাকাটা আমার পরিচিত এলাকা নয়, এবং এই এলাকাটা আমি চিনতে পারছিলাম না। এই এলাকাটা মরুভূমির মতো ছিল। আমি তখন ভাবতে লাগলাম, আমি এই জায়গায় কিভাবে আসলাম? আমি তো এই জায়গায় ছিলামই না। আমি রীতিমতো ত্যক্ত হয়ে যাচ্ছি। এই ঘটনা আমি এমনভাবে ফেস করব আমি কখনো কল্পনাও করতে পারিনি। তখনও আমি শক্ত অবস্থানে থাকলাম। আমি কিছুতেই ওই লাশের জানাজা পড়াতে চাইলাম না। তখন আমি ভাবলাম, যা হওয়ার হবে, যদি আমাকে মেরেও ফেলে তাহলেও কিছু করার নেই। আমি আল্লাহ তাআলার নাম নিয়ে দৌড় দিলাম, এবং আমি দৌড়াতে থাকলাম। অনেকক্ষণ দৌড়ালাম। এক পর্যায়ে আমি দেখলাম আমি একটা হাইওয়ের সামনে চলে এসেছি, এবং আমি বুঝতে পারি আমি পাশের এলাকায় চলে এসেছি। সেখান থেকে মসজিদের দূরত্ব খুব বেশি নয়, সর্বোচ্চ 10 মিনিটের রাস্তা হবে। হাইওয়ে ধরে যতক্ষণ পর্যন্ত আমি দৌড়াচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত আমার কানে সেই শব্দ ভেসে আসতে লাগলো, আপনি কি জানাজাটা পড়াবেন না? এক পর্যায়ে আমার কানে সে শব্দ আর ভেসে আসছে না। তখন আমি আস্তে আস্তে মসজিদের দিকে এগোতে থাকলাম। মসজিদের সামনে আসতেই আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম ওই লোকটা মসজিদের সামনে বসে আছে, আর তার পাশে ওই লাশটা রয়েছে।
ওই লোকটা আমাকে বলল, আপনি যদি আজান দিতে চান তাহলে আমার লাশের উপর দিয়ে আপনাকে যেতে হবে। হয় আপনি জানাজা পড়াবেন, না হলে এই লাশের মুখ আপনাকে দেখতে হবে। উনি আমাকে বলে যে যেভাবেই পারেন আপনাকে এটা করতেই হবে। হয় আপনি জানাজা দিবেন, না হয় এই লাশের মুখ আপনি দেখবেন। এ কথা শোনার পরে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তবুও আমি নিজের সিদ্ধান্তে অটল থাকি। আমি বলি, আমি লাশের জানাজা দিতে পারবো না, প্রয়োজনে আমি লাশের মুখ দেখব। তখন ওই ব্যক্তি আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে। তখন আমি ভাবলাম, যা হয়তো এই লাশটার চেহারা আমার চেহারা হবে, নয়তো যে লাশটা নিয়ে এসেছে তার চেহারা হবে। হয়তো লিসেনাররাও মনে করবে যে লাশটার চেহারা আর আমার অথবা ওই ব্যক্তি তার হবে, কিন্তু লাশটার চেহারা আমাদের মধ্যে কারোরই না। তখন ওই ব্যক্তি লাশের কাফনের গিঁটটা খুলল। আমি দেখতে পারলাম ওই লাশটা আর কারোর না, লাশটা আমার দাদার। আমার দাদা মারা যায় 2004 সালে, কিন্তু আমার দাদার লাশ এতদিন পরে এই জায়গাতে এসে এইভাবে দেখব তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তখন আমি আমার সিদ্ধান্তে অটুট থাকায় এক পর্যায়ে ওই লোকটা হেরে যায় এবং তিনি তখন আমাকে কিছু উপদেশ দেন, যে উপদেশগুলো আমি শেয়ার করতে চাচ্ছি না। এরপরে ওই ব্যক্তি মসজিদের সামনে থেকে উধাও হয়ে যায়। তারপর আমি আর কখনো এরকম কিছু ফেস করিনি। তবে আমার কাছে আরও অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো আমি ছোটবেলা থেকে ফেস করেছি। সময় পেলে লিখে জানাবো। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই পড়ে শোনাবেন। ধন্যবাদ সকলকে। এই বলে তিনি তার ঘটনা এখানে শেষ করেছেন। যদি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছে আরও ঘটনা লিখে পাঠাবেন আশা করি। তাছাড়া আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি ঘটনাটি সবার ভালো লাগবে। উনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। হ্যালো প্যারিস ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে পরিচয় গোপন রাখার অনুরোধ করছি। এবং তিনি বলেছেন বর্তমানে তিনি বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আমার জীবনে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেছে, যেগুলোর ব্যাখ্যা আমার কাছে নেই। ঘটনাগুলো হয়তো ভৌতিক নয়, তবে খুব বেশি অদ্ভুত। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন, না পড়ে শোনালেও কোনো অভিযোগ থাকবে না। কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 2013 সাল, আমি তখন ক্লাস 8-এ পড়ি। ঘটনাটা শুরু হয় এভাবে। হঠাৎ আমি একদিন স্বপ্নে দেখলাম আমি খুব সুন্দর একটা বাগানে একাকী হাঁটছি, আর একটা মিষ্টি গন্ধ নাকে আসতে থাকে। খুব সুন্দর একটা গন্ধ। গন্ধটা এত সুন্দর যেন এটা অন্য কোনো জগতের, পৃথিবীতে এর কোনো অস্তিত্ব নেই। আমি স্বপ্নেই সেই অপার্থিব গন্ধটার উৎস খুঁজতে থাকি। হঠাৎ কেউ একজন এসে আমাকে একটা মিষ্টি জাতীয় খাবার খেতে দেয়। খাবারটা দেখতে খুব সুন্দর, গোলাকৃতির এবং ধবধবে সাদা। আমি মুখে দিলাম। তারপর কি হলো বা কে আমাকে খাবার খেতে দিয়েছিল আমার মনে নেই। ঘুম ভেঙে যায় আমার। আজানের শব্দ ভেসে আসে, কিন্তু সেই গন্ধটা এখনও আছে। অনুভব করলাম আমার গাল, কপাল, চোখ, নাক, মাথা, লম্বা চুল, মানে গলার উপরের অংশ বরফ শীতল ঠান্ডা হয়ে আছে। একটু অদ্ভুত লাগলেও আমি তেমন কোনো পাত্তা দিলাম না। সাধারণ স্বপ্ন ভেবে ভুলে গেলাম। তারপরে আর কিছু হয়নি। এরপর আমি ক্লাস 9-এ উঠলাম। পড়াশোনায় ভালো ছিলাম বলে আব্বু আম্মু ঢাকার একটা স্বনামধন্য স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আমি হোস্টেলে থাকা শুরু করলাম। ঢাকায় আমার বড় চাচারা থাকেন, তারাই আমার লোকাল গার্ডিয়ান। শুক্রবারে সাপ্তাহিক ছুটি কিংবা ছোটোখাটো কোনো ছুটি পেলেই আমি বড় চাচার বাসায় চলে যেতাম। এরকম একটা ছুটিতে আমি সেখানে গেলাম। বাসার নিচেই অনেক রকমের দোকান। একদিন বিকেলে চাচি আমাকে বললেন, নিচের থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসো তো।
আমি চলে আসলাম এবং কিনতে কিনতে সবগুলো দোকান থেকে একটু দূরে একটা দোকানে গেলাম। সেখানে আমার চোখ আটকে গেল, কারণ বেশ আগে দেখা স্বপ্নে আমি যে খাবারটা খেয়েছিলাম সেই খাবার আর অনেক রকম মালামাল নিয়ে একটা লোক দোকান খুলে বসেছে। আমি তাড়াতাড়ি দোকানে গেলাম, গিয়ে দেখলাম দোকানটাকে আমি চোখের কোণ দিয়ে ভালো করে দেখার চেষ্টা করলাম এবং আমি দোকানিকে দেখার চেষ্টা করলাম। খুবই সাধারণ বেশভূষা, তবে কেমন যেন আমাকে দেখছে। হঠাৎ একটা পায়েল দেখে আমার খুব পছন্দ হলো এবং আমি সেটা কিনে নিলাম। ফিরে আসার সময় ওই দোকানে আমাকে ডাকলো এবং বলল দোকানে যারা আসে তাদের আমি এই খাবারটা খাওয়াই। এটা বলে উনি ওনার ওই খাবারের দুটো টুকরো আমাকে দিলেন। আমি কিছুটা অবাক হলেও খাবারটা নিলাম, তবে অতটা গুরুত্ব দিলাম না। আমি যখন চলে আসছিলাম তখন একবার পেছনে তাকালাম, দেখলাম দোকানি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সেই দৃষ্টি যেন আমাকে ভেদ করে চলে যাচ্ছে। আর সেই স্বপ্নের অপার্থিব মিষ্টি গন্ধ পেতে লাগলাম। আমার কেমন যেন ভয় করতে লাগলো। আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। বাসায় আসতে আসতে আমি খাবারগুলো খেয়ে নিলাম। তারপর আমি সব ভুলেই গেলাম। তবে সেই পায়েলটা আমার পায়ে পড়তাম, রাতে ঘুমানোর সময় খুলে বালিশের নিচে রেখে দিতাম, আবার সকালে পরে নিতাম। একদিন পরে আমি হোস্টেলে চলে আসি। বেশ কিছুদিন কেটে যায়। আমি হঠাৎ একদিন স্বপ্নে দেখলাম আমি একটা রুমে বসে আছি, কিন্তু সেই রুমে কোনো আসবাবপত্র নেই। একটু পরেই দুইজন কালো বোরকা পরা মহিলা আসেন, যাদের মুখ নেকাব দিয়ে ঢাকা। এসে আমার পাশে বসে পড়েন আর আমার দিকে তাকিয়ে থাকেন। আমিও কিছু না বলে দেখতে লাগলাম। হঠাৎ একজন উঠে দাঁড়িয়ে ওই কালো বোরকার উপরে টকটকে একটা লাল বোরকা পরে বের হয়ে চলে গেলেন। অন্যজন ওনার সঙ্গীকে চলে যেতে দেখে এমনভাবে কান্না শুরু করলেন যেন উনি যেতে দিতে চাচ্ছেন না। হঠাৎ আজানের শব্দ ভেসে এলো। আমার ঘুম ভেঙে গেল। আমার নাকে এলো সেই মিষ্টি গন্ধ। গলার উপরের অংশটা খুব ঠান্ডা হয়ে আছে। আমার কেমন যেন অদ্ভুত লাগলো। শুধু স্বপ্নটার কথা আমার মনে হতে থাকে, তবে কাউকে কিছু বললাম না। পরের দিন ছুটি থাকায় চাচাতো ভাইয়ের সাথে আমি হোস্টেল থেকে বাসায় আসলাম আর ওই স্বপ্নের কথা ভুলে গেলাম। একদিন পরে যখন হোস্টেলে ফিরে যাচ্ছি তখন দেখলাম দুজন কালো বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে, ঠিক যেমন আমি স্বপ্নে দেখেছিলাম। আমি রাস্তার এই পারে আর ওনারা রাস্তা পার হয়ে ওপার থেকে এপারে আসছেন। আমার কেমন অস্বস্তি লাগছিল। আমি শুধু তাকিয়ে আছি। হঠাৎ একটা ট্রাক আসে আর আমার পেছনের মহিলাটিকে চাপা দেয়, আর পুরো জায়গাটা টকটকে লাল রক্তে ভরে যায়। আর আমি দম বন্ধ করে সবটা দেখতে থাকি। আমাকে ওখান থেকে নিয়ে যায় ভাইয়া। আমি হোস্টেলে ফিরে আসি, কিন্তু আমি এই ঘটনাটা কিছুতেই ভুলতে পারি না। আর বেশ কিছুদিন খুব অস্বস্তিতে কাটে। তারপর আমি সামলে নেওয়ার চেষ্টা করলাম, কোইন্সিডেন্স ভেবে নিলাম, ভুলে গেলাম সব কিছু। বেশ কিছুদিন কেটে যায়। গরমের ছুটি শুরু হয়ে যায়, হোস্টেল বন্ধ হয়ে যায়। আমি আমার গ্রামের বাড়ি চলে আসি। আমার বাসার পাশে 5-6 বছরের একটা ছোট ছেলে ছিল, ওর নাম হাসিব। হঠাৎ একদিন স্বপ্নে দেখলাম হাসিব ওদের বাসার পাশে একটা জাম গাছের ডালে খুব উঁচুতে বসে পা ঝুলাচ্ছে, আর আমি নিচে দাঁড়িয়ে ওকে ডাকছি, কিন্তু ও নামছে না। আর আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, আর সে হাসি আমার রক্ত শীতল করে দিচ্ছিল। হঠাৎ দেখলাম ওকে যেন কেউ ধাক্কা দিয়েছে, আর আমার ঘুম ভেঙে যায়। আর তখনই আজানের শব্দ ভেসে আসলো, নাকে সেই অপার্থিব মিষ্টি গন্ধ। আমার খুব ভয় হতে লাগে। সেই বোরকা পরা মহিলাদের স্বপ্নের কথা মনে হতে থাকে। এরকম কিছু ঘটতে যাচ্ছে না তো? 3 দিন কেটে যায়। আমি ভাবলাম মনের ভুল, কিন্তু চতুর্থ দিন ঘটে গেল একটা নির্মম ঘটনা। হঠাৎ
আমার ছোট ভাই এসে আমাকে বলল হাসিব গাছ থেকে পড়ে মারা গেছে। আমি আর আম্মু দৌড়ে ওদের বাসায় গেলাম। দেখলাম সেই জাম গাছের নিচে বসে ওর মা ওকে কোলে নিয়ে চিৎকার করে কাঁদছে, আর ওর ঘাড়টা ভাঙা। আমি বিস্ফোরিত চোখে ওর দিকে তাকিয়ে আছি, আর ওর সেই খিলখিল হাসির শব্দ আমার কানে বাজছে। আমি আর হাসিবের লাশের দিকে তাকাতে পারি না, আর আমি একবারও লাশ দেখিনি। রাতে আম্মু আর আমি বাসায় ফিরে আসি। আমার শুধু মনে হতে থাকে এটাও কি কোইন্সিডেন্স, নাকি এর পেছনে কোনো রহস্য আছে। আমি প্রায় পাগলের মতো হয়ে উঠি, কিন্তু কাউকে কিছু বললাম না। আমার ছুটি শেষ হয়ে যায়, আমি ঢাকায় চলে আসি। আমি আবার ভুলে যাই সব। বেশ কিছুদিন আবারও স্বাভাবিকভাবে কাটে। হঠাৎ একদিন আমি আবার স্বপ্নে দেখলাম একটা 3-4 মাসের বাচ্চা রাস্তায় পড়ে আছে। আমি আস্তে আস্তে কাছে গেলাম, দেখলাম বাচ্চাটা মৃত, আর সাদা কাফনে মোড়ানো, মুখটা ফ্যাকাশে। আমার ঘুম ভেঙে যায়। আজানের শব্দের সাথে নাকে আসে সেই মিষ্টি গন্ধ, আর আমার মাথার অংশটা পুরো ঠান্ডা। আমার খুব ভয় হতে থাকে। আমি ভাবতে থাকি কি হচ্ছে এসব। আমি কি আগে থেকেই দুর্ঘটনার আভাস পাচ্ছি? এই স্বপ্নটাও কি সত্যি হবে? আমার খুব অস্থির লাগতে থাকে। আমি কিছুতেই ভুলতে পারি না। 3-4 দিন পার হয়ে যায়। শুক্রবারে ছুটিতে ভাইয়ের সাথে বাসায় আসি। আমাদের সামনে একটা রিক্সা। হঠাৎ দেখলাম রিক্সায় বসা লোকটার কোলে 3-4 মাসের একটা বাচ্চা, সাদা তোয়ালে দিয়ে মোড়ানো, স্বপ্নের সেই বাচ্চাটার মতো। আমি দম বন্ধ করে ওই বাচ্চার দিকে তাকিয়ে থাকতে আমার মনে স্বপ্নের কথা মনে পড়ে যায়। হঠাৎ জ্যাম লেগে যায়। আমাদের রিক্সার একটু সামনে ওই রিক্সাটা দাঁড়িয়ে আছে। দেখলাম লোকটা পাশে থাকা মহিলার সাথে কথা বলছে, আর এক হাতে বাচ্চাটাকে ধরে রেখেছে। ওর অসাবধানতায় বাচ্চাটা হাত থেকে এমনভাবে ঝুলে আছে যেন এখনই পড়ে যাবে পিচ ঢালা শক্ত রাস্তায়। আর পাশেই একটা বড় ট্রাক আস্তে আস্তে সামনে এগোচ্ছে। আমি কিছু না ভেবে রিক্সা থেকে নেমে গেলাম। ভাই জিজ্ঞেস করছে, কই যাচ্ছিস? আমি কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেলাম। বাচ্চাটা প্রায় পড়ে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নিলাম, আর একটু হলেই বাচ্চাটা পড়ে যেত, আর ট্রাকটা ওকে পিষিয়ে দিয়ে চলে যেত। এর মাঝে ভাইয়া ছুটে আসে, আর ছোট একটা জট লেগে যায়। এটা সেই বাচ্চা যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমি থরথর করে কাঁপছিলাম। বাচ্চার বাবা মা আমাকে কি যেন বলছিল, কিন্তু আমি কিছুই শুনছিলাম না। আমার মনে শুধু হতে থাকে কি হচ্ছে এসব। আমি ভাইয়ার সাথে বাসায় চলে আসি, কিন্তু কাউকে কিচ্ছু বললাম না। এবার আমি পুরোটা ভুলতে পারলাম না। পরদিন আমি হোস্টেলে ফিরে আসি। 1 সপ্তাহ পরে দেখলাম আমার পায়েলটা হারিয়ে গেছে। আমি খুব করে খুঁজে দেখলাম, কিন্তু পেলাম না। আমার খুব পছন্দের পায়েল ছিল বলে আমার খুব খারাপ লাগতে লাগলো। কিছুদিন পরে আমার একটা বেস্ট ফ্রেন্ড আমার কাছে এসে আমাকে বলে, তোর সাথে কিছু একটা আছে, কিছু কথা আছে তোর সাথে। আমি বললাম, কি কথা? ও বলল, সরি দোস্ত, তোর পায়েলটা আমি চুরি করেছিলাম। আমি অবাক হয়ে ভাবছি আমার পায়েল চুরি করে আবার আমাকেই এসে বলছে, অথচ না, আমি তো জানতেও পারতাম না, তাহলে বলছে কেন? আমার ফ্রেন্ড হঠাৎ কেঁদে ওঠে, আমাকে বলে, প্লিজ আমাকে মাফ করে দে, আমি আর কোনোদিন এমন করব না। আমি অপ্রস্তুত হয়ে ওকে বললাম, কাঁদিস না, আমি কিছু মনে করব না, তুই চাইলে পায়েলটা নিয়ে নিতে পারিস। ও হঠাৎ ব্যস্ত হয়ে বলল, না না, শুধু তুই বল আমাকে মাফ করে দিয়েছিস। আমার কেমন যেন অদ্ভুত লাগতে থাকে। আমি বললাম, কি হয়েছে তোর? ও বলল, কই কিছু হয়নি তো। কিন্তু আমি স্পষ্ট বুঝলাম কিছু একটা হয়েছে। আমি ওকে জোর করলাম। তারপর ও যা বলল তা শুনে আমি পাথর হয়ে গেলাম। ও বলল, পায়েলটা যেদিন থেকে নিয়েছে সেদিন থেকেই নাকি ওর প্রচুর শরীর খারাপ হয়, ওর অনেক প্রবলেম হচ্ছিল। হঠাৎ স্বপ্ন দেখলো যে ও একটা মাঠে দাঁড়িয়ে আছে, আর কেউ একজন ভারী গলায় ওর পেছন থেকে বলছে, যার জিনিস তুই চুরি করেছিস তাকে ফেরত দিয়ে আয়,
নইলে খুব সমস্যা হবে, মেরে ফেলবো তোকে। ও পেছনে ঘুরে দেখার চেষ্টা করছিল কে ওকে বলেছে, কিন্তু ও ঘুরতে পারছিল না। হঠাৎ ওর মনে হলো ওকে কেউ একজন জোরে পিঠে একটা থাপ্পড় মারল। ও ব্যথায় চিৎকার করে ওঠে। পরদিন গোসলের সময় দেখলো ওর পিঠে 5 আঙ্গুলের একটা ছাপ। ও প্রচণ্ড ভয় পায়, তাই আমার কাছে আসছে পায়েলটা ফেরত দিতে। আমি চুপচাপ পায়েলটা রেখে দিলাম, কিন্তু আমি শুধু ভেবেই চলেছি কি হচ্ছে। এর মাঝে আমাদের ছুটি শেষ হয়ে যায়। আমি গ্রামে আসি। এসে আমি আম্মুকে সব কিছু শেয়ার করি। আম্মু একদিন পরে আমাকে একজন হুজুরের কাছে নিয়ে যায়। ওনাকে সব ঘটনা খুলে বললাম। উনি পায়েলটা দেখতে চাইলেন। তারপরে উনি আমাকে বসিয়ে রেখে পাশের ঘরে চলে যান পায়েলটা নিয়ে। তারপর 20 মিনিট পরে উনি ফেরত আসেন। পায়েলটা দেখিয়ে বলেন, পৃথিবীতে এরকম 7টা জিনিস আছে 7জন মানুষের কাছে, যেমন আংটি, 1 টাকার কয়েন, চেইন। এগুলো যে 7জন মানুষের কাছে থাকবে, তারা তার আশেপাশে ঘটতে যাওয়া দুর্ঘটনাগুলোর ইঙ্গিত পাবে, যাতে তারা ওই দুর্ঘটনাগুলো আটকাতে পারে। কিন্তু এগুলো বেশি দিন একজনের কাছে থাকে না। আর এই কাজগুলো করে 7জন জিন, যারা ভালো এবং ক্ষতিকর নয়। এই জিনগুলো 7জনের কাছে থাকে। প্রত্যেকের সাথে এই জিনদের এক একজন করে থাকে। আমার ফ্রেন্ড চুরি করেছিল বলে ওই জিন রেগে যায় এবং সেই তার উপর অত্যাচার করে। হুজুর আরও বলে, আমি যদি এই পায়েলটা একটা রেশম কাপড় দিয়ে মুড়িয়ে কিছু দোয়া পরে ঠিক ফজরের আজানের সময় নদীতে ফেলে দিয়ে আসি, তবে এই পরিস্থিতি থেকে রেহাই পাব। তার পরের দিন আমি, আম্মু, আব্বু আর হুজুর 20 কিলোমিটার দূরে একটা নদীর কাছে গেলাম। হুজুরের কথা মতো একটা রেশম কাপড়ে পায়েলটা মুড়ে নিলাম। হুজুর আমাকে যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলো পড়তে থাকলাম। ঠিক আজানের সময় পানিতে নেমে আমি পায়েলটা ভাসিয়ে দিলাম। তখন আমরা সবাই সেই অপার্থিব মিষ্টি গন্ধটা পাচ্ছিলাম। তারপর বাসায় ফিরে আসি। সবাই আসার আগে হুজুর বলেন এই ঘটনাগুলো যেন গোপন রাখা হয়। পরের দিন রাতে আমি স্বপ্নে দেখলাম কেউ আমার থুতনিতে হাত দিয়ে স্পর্শ করছে। আস্তে আস্তে উপরের দিকে হাতটা গতিশীল, ঠোঁট, নাক, চোখ, কপাল, তারপর লম্বা চুলের একদম শেষ পর্যন্ত হাতটা বলিয়ে দিল। আমার ঘুম ভেঙে যায়। দেখলাম একটা ছায়ার মতো কিছু সরে গেল। গলার উপরের অংশ বরফের মতো ঠান্ডা, আর নাকে সেই গন্ধ। আজানের শব্দ আসছে। পাশে ঘুমিয়ে থাকা আম্মুকে ডেকে তুললাম। আম্মুর নাকেও সেই গন্ধ। তারপর আমার আমার সাথে আর কিছু ঘটেনি, তবে আমার এখনো মাঝে মাঝে কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়, যেন মনে হয় কেউ আছে আমার কাছে। ছুটি শেষে ঢাকায় ফিরে আসি। বড় চাচার বাসায় আসি আর সেই দোকানের খোঁজ করছিলাম যেখান থেকে আমি পায়েলটা কিনেছিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে কোনো দোকান নেই। প্রচণ্ড অবাক হই। আমি এখানে কিছু দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু সবাই একই উত্তর দিল, ওখানে কোনো দোকান ছিল না। তাহলে সেই দোকান কোথায় গেল? কার কাছে আমি পায়েল কিনেছিলাম? এই প্রশ্নগুলোর উত্তর আমার মিলেনি। আমি এখন অনুভব করি কেউ মাঝে মাঝে আসে আমার কাছে। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা। ধন্যবাদ। ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আর ইমেলটি সিলেক্টেড হলে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে এবং এখানেই তিনি তার ঘটনাটি শেষ করেছেন। ধন্যবাদ সকলকে। আজকের মতো এপিসোড আমরা এখানেই শেষ করছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা সেটি কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি এপিসোড আপনি সবার আগে পেয়ে যান। আপনারা কোন ধরনের ঘটনা শুনতে চান সেটিও কিন্তু আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন। যদি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান
তবে আমাদের bhutbangladesh.bd@gmail.com এই ঠিকানায় লিখে অথবা অডিও ক্লিপ করে পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর সময় আপনি চাইলে আপনার ছবি সংযুক্ত করে দিতে পারেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভূত বাংলাদেশের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।